মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? ম্যাম আসসালামু আলাইকুম। মিস আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। অ্যাটেন্ডেন্স দাও। আচ্ছা, তোমরা কি জানো তোমাদের জানুয়ারি মাসে পরীক্ষা হবে? জানো? হ্যাঁ, আগের ক্লাসে পারভেজ স্যার বললো জানুয়ারিতে এক্সাম নিতে পারে। আগে থেকেই বলে দিলাম, সেভাবেই প্রিপারেশন নাও। জানুয়ারিতে তোমাদের একটা পরীক্ষা হবে, হ্যাঁ? তো প্রশ্ন সবগুলা সাবজেক্টে অনেক কঠিন হবে। সচরাচর গাইডে যে প্রশ্নগুলো থাকে না সেইগুলা দেয়া হবে, ঠিক আছে? তো সেইভাবেই তোমরা আসলে প্রিপারেশন নাও, এই জন্য আগে থেকে বলা। আচ্ছা, ষষ্ঠ অধ্যায় আজকে শেষ করা হবে। তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার পেরিটোনিয়াল ডায়ালাইসিস, হিমোডায়ালাইসিস ও পেরিটোনিয়াল ডায়ালাইসিসের মধ্যে পার্থক্য, বৃক্ক প্রতিস্থাপন। মিউট দাও সবাই। আচ্ছা, প্রথমে আসো তোমার এখানে হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের কথাটা প্রথমে বলা হচ্ছে। তাহলে পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা কি? এটা হচ্ছে তোমার কৃত্রিম ঝিল্লির পরিবর্তে দেহে অবস্থিত অকৃত্রিম পেরিটোনিয়াল ঝিল্লিকে ডায়ালাইসিং ঝিল্লি হিসেবে ব্যবহার করে বৃক্কের ডায়ালাইসিস প্রক্রিয়াকে বলা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এখানে তোমার ব্যবহার করা হবে ডায়ালাইসিং ঝিল্লি হিসেবে পেরিটোনিয়াল ঝিল্লি, ঠিক আছে? কথা বলছে কে? আচ্ছা, এই প্রক্রিয়ার শুরুতে কি হবে? এই প্রক্রিয়ার শুরুতে রোগীর উদর প্রাচীরে তোমার একটি ছোট ছিদ্র করা হবে। রোগীর যে উদর প্রাচীর সেখানে একটি ছোট ছিদ্র করা হবে এবং তার ভেতর দিয়ে একটি সরু প্লাস্টিক টিউব, একটা সরু যে প্লাস্টিকের টিউব, সেটা এই গহ্বরে প্রবেশ করাতে হবে এবং স্থায়ীভাবে এখানে রেখে দেওয়া হয়। উদরীয় গহ্বরের প্রাচীরটি পেরিটোনিয়াম, যা আংশিক ভেদ্য এবং ডায়ালাইসিং ঝিল্লি হিসেবে কাজ করে। প্লাস্টিক টিউবের ভেতর দিয়ে ডায়ালাইসিস উদরীয় গহ্বরে প্রবেশ করিয়ে এখানে তোমার কয়েক ঘন্টা রেখে দেওয়া হয়, ঠিক আছে? এরপরে যেটা হবে সেটা হচ্ছে, মিস, হ্যাঁ বলো। উদর মানে উপরের প্রাচীর না? পেট উদর, না? পেট, হ্যাঁ পেট, পেটের আচ্ছা। যে গহ্বর সেখানে। আচ্ছা, বলে না উদর পট্টি করে খেয়েছে, এরকম বলে না? আচ্ছা, এরপরে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে তোমার ডায়ালাইসেট উদরীয় গহ্বরের প্রাচীরটি হবে পেরিটোনিয়াম, যা আংশিক ভেদ্য এবং ডায়ালাইসিং ঝিল্লি হিসেবে কাজ করে। আচ্ছা, ডায়ালাইসেট ও উদরের বাকি অংশের টিস্যু তরলের মধ্যে উপাদানের বিনিময় ঘটে। দিনে সাধারণত 3 থেকে 4 বার এই ডায়ালাইসেট প্রতিস্থাপন করা যায়। দিনে 3 থেকে 4 বার ডায়ালাইসেট প্রতিস্থাপন করা যায়। ওই সময়ের মধ্যে রোগী কি হবে? রোগী চলাফেরা করতে পারবে, এরপরে স্বাধীন ও প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তাই এই ডায়ালাইসিস, হ্যাঁ এত লেট কেন? ম্যাম সরি। আচ্ছা, খেয়াল করো। তাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। তাই এই ডায়ালাইসিসের আরেক নাম হচ্ছে তোমার কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস, যেটাকে আমরা সংক্ষেপে বলি CAPD।
ঠিক আছে। এখানে অ্যাম্বুলেটরি অর্থ হচ্ছে সচল জীবন। আচ্ছা, যদি তোমার এরকম সিএপিডি এর ইলাবোরেট ফর্ম জানতে চাই তাহলে লিখতে হবে যে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। ঠিক আছে। আচ্ছা, তো এখানে ডায়ালাইসিসটা কি একটু জানো? ডায়ালাইসিস হচ্ছে হিমোডায়ালাইসিসের উদ্দেশ্যে ডায়ালাইসিস টিউবগুলোকে যে দ্রবণে রাখা হয় সেটাই হচ্ছে ডায়ালাইসিস। আর ডায়ালাইজার হচ্ছে যে কৃত্রিম যন্ত্রের সাহায্যে ডায়ালাইসিস করা হয় তাকে বলা হচ্ছে ডায়ালাইজার। ঠিক আছে। এরপরে যেটা এই যে ছবিটা দিতে হবে, পেরিটোনিয়াল ডায়ালাইসিস প্রক্রিয়ার যে ছবি, এই ছবিটা দিয়ে দিবা তোমরা। আচ্ছা, এটা প্র্যাকটিস করবা। এরপরে হচ্ছে হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিসের মধ্যে পার্থক্য। হিমোডায়ালাইসিসের ক্ষেত্রে প্রথমে যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে ডায়ালাইসিং টিউবের প্রাচীর বৈষম্যভেদ্য ঝিল্লি। আর এখানে হচ্ছে গিয়ে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে বলবে যে বৈষম্যভেদ্য ঝিল্লি হচ্ছে পেরিটোনিয়াম নামক সজীব ঝিল্লি। ঠিক আছে। এরপরে 2 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে ডায়ালাইজার, এর আকার হচ্ছে বড় হিমোডায়ালাইসিসের ক্ষেত্রে। আর অপোজিট পাশে হবে হচ্ছে তোমার ডায়ালাইজারের আকার হচ্ছে ছোট। ঠিক আছে। 3 নম্বরে আসবে হিমোডায়ালাইসিসে নল স্থাপন করা হয় হাতে বা পায়ের ধমনী ও শিরার সাথে। এখানে নল স্থাপন করা হয় তোমার ধমনী ও শিরার সাথে, যেটা সংযুক্ত হবে হাত বা পায়ে। আর পেরিটোনিয়াল ডায়ালাইসিসে নল স্থাপন করা হয় তোমার উদরে। আচ্ছা, এরপরে 5 নম্বরে যেটা হবে, 4 নম্বরে ডায়ালাইসিস ও রক্তের মধ্যে অভিস্রবণ ঘটে। আর এখানে হবে ডায়ালাইসিস ও কলারসের মধ্যে অভিস্রবণ ঘটে। এরপরে হচ্ছে গিয়ে তোমার 5 নম্বরে সপ্তাহে 2 বার করা হয়, আর এটা দিনে 3 থেকে 4 বার করা হয়। এইটা হচ্ছে সপ্তাহে 2 বার, কিন্তু এটা হচ্ছে দিনে 3 থেকে 4 বার করা হয়। আর হিমোডায়ালাইসিসের ক্ষেত্রে সচল জীবনযাপন করা যায় না, কিন্তু পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে তোমার সচল জীবনযাপন করা যাবে। ঠিক আছে। তো এই মোটামুটি 5-6টা পয়েন্ট মনে রাখবা। কয়জন আসছে একজন বলো তো দেখে, আমি দেখতে পাচ্ছি 18 জন। 18 জন। আচ্ছা, এর আগের ক্লাসে কজন ছিলা বলো? কজন ছিল এর আগের ক্লাসে? মনে নেই। মনে নেই নাকি ইচ্ছা করেই বলছো না? আচ্ছা, ইংলিশ ক্লাস তো কম্বাইন্ড হয় নাকি? নাকি সায়েন্সের একবার, কমার্সের না না, একবার? ইংলিশ ক্লাস কম্বাইন্ড, সায়েন্স আর্টস কমার্স একসাথে, এর জন্য ওই ক্লাসগুলো অ্যাটেন্ডেন্স অনেক বেশি থাকে। আচ্ছা আচ্ছা, অ্যাটেন্ডেন্স তো অনেক কমে গেছে তোমাদের। 19, এটা কিছু হইলো নাকি? রেগুলার হতে হবে। আচ্ছা, বৃক্ক প্রতিস্থাপন কি হচ্ছে? বৃক্ক বিকলের দীর্ঘকালীন সমাধানে রোগীর দেহে ভিন্ন ব্যক্তি সুস্থ ও সঠিক বৃক্ক স্থাপনকেই বলা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। ঠিক আছে। এখানে হচ্ছে যে বিষয়গুলো এই অধ্যায়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে বৃক্কের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন। বৃক্কের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন যেটা, এটা এরকম ভাবে আসতে পারে যে মানব দেহের শিমের বিচ্ছিন্ন অঙ্গ রয়েছে, তার গঠন বর্ণনা করো। শিম বিচ্ছিন্নায় যে অঙ্গ, এটার কথা বললে মনে করবে এটা হচ্ছে কিডনি বা বৃক্ক। ঠিক আছে। যদি বলে বাহ্যিক গঠন তাহলে বাহ্যিকটা লিখবে, যদি বলে অভ্যন্তরীণ তাহলে অভ্যন্তরীণটা লিখবে। আচ্ছা, এরপরে যেটা আসতে পারে নেফ্রনের গঠন বর্ণনা। এটা এমন ভাবে আসতে পারে যে মানবদেহের শিমের বিচ্ছিন্নায় যে অঙ্গ রয়েছে তার এককের গঠন বর্ণনা করে। নেফ্রনটা হচ্ছে বৃক্কের একক। আচ্ছা, এরপরে আসছে যে তোমার অঙ্গটি দেহে কিভাবে পানি সাম্য নিয়ন্ত্রণ করে। তাহলে পানি সাম্য নিয়ন্ত্রণ যদি বলে তাহলে অসমো রেগুলেশনে বৃক্কের ভূমিকা যেটা পড়ানো হয়েছিল ওইটা লিখবে। আচ্ছা, এরপরে মূত্র তৈরির প্রক্রিয়া ও মূত্রের উপাদান সমূহ। এরপরে হিমোডায়ালাইসিস ও পেরিটোনিয়াল ডায়ালাইসিসের পদ্ধতি। এরপরে হচ্ছে বৃক্ক বিকল হলে পরিত্রাণের উপায়। যদি প্রশ্নটা এভাবে আসে যে বৃক্ক বিকল হলে পরিত্রাণের উপায় কি, তাহলে তখন লিখবা যে হিমোডায়ালিসিস ও পেরিটোনিয়াল ডায়ালাইসিসের যে কোনো একটা পদ্ধতি। যদি দুইটা সাধারণত এভাবে আসে না, দুইটা লিখতে তোমাদেরকে উল্লেখ করে দিবে, সেভাবেই লিখবে। এরপরে যেটা আসে হিমোডায়ালাইসিস ও পেরিটোনিয়ালের মধ্যে পার্থক্য এবং বৃক্ক বিকলের লক্ষণ ও কারণ সমূহ। বোঝা গেল?
এই অধ্যায়ের যে প্রশ্নগুলা বোঝা গেল সব? আচ্ছা, না বোঝার কোনো কারণই নাই। জি মিস। আর চিত্র যেগুলো তোমরা প্র্যাকটিস করবা সেগুলো হচ্ছে বৃক্কের বাহ্যিক গঠনের চিহ্নিত চিত্র, বৃক্কের অভ্যন্তরীণ গঠনের চিহ্নিত চিত্র, নেফ্রনের গঠনের চিহ্নিত চিত্র। এই ছবিগুলা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে ষষ্ঠ অধ্যায় শেষ করে দিলাম। আমি আর এই ষষ্ঠ অধ্যায়ে থাকবো না এখন। আচ্ছা, নবম অধ্যায়টা আমি ইউটিউবে যে ভিডিওগুলা দিয়েছিলাম দেখছো নাকি? কজন দেখছো একটু বলো। যারা দেখছো বলো হ্যাঁ, যারা দেখো নাই বলো না। তাহলে কি কেউ দেখোনি? তোমরা যে সাইলেন্ট আছো তাহলে তো কেউ কথাটা দেখোনি। হ্যাঁ, কি বলছো? কথাটা কেটে কেটে গেছে, আর আরেকবার একটু বললে ভালো হয়। বলছিলাম নবম অধ্যায়ের যে তোমার ভিডিওগুলো ইউটিউবে দেয়া হয়েছিল ওগুলো তোমরা দেখেছো কিনা আমি এটা জিজ্ঞেস করলাম। দেখোনি তাই তো? আচ্ছা, আমার এটা ওয়ার্ড আকারে নাই, ভিডিও আকারেই আছে, ভিডিও থেকে আলোচনা করতে হবে। আচ্ছা, এইখানে তোমার আজকে আচ্ছা, নবম অধ্যায় যেটা মানব জীবনের ধারাবাহিকতা, ঠিক আছে? এইখানে মোটামুটি তোমার পুরুষ প্রজনন তন্ত্র, স্ত্রী প্রজনন তন্ত্র, তারপরে হচ্ছে রজত চক্র, স্পারমাটোজেনেসিস, ওজেনেসিস, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয় আসলে। আজকে মূলত রজত চক্র, স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিস এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো আজকে। তাহলে আর একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে তোমার পুরুষ প্রজনন তন্ত্র যে অঙ্গগুলো নিয়ে গঠিত সেগুলো কি কি? পুরুষ প্রজনন তন্ত্র সাধারণত শুক্রাশয়, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, ক্ষেপণনালী, তারপরে হচ্ছে তোমার স্ক্রোটাম বা অন্ডথলি, পুরুষাঙ্গ, জনন গ্রন্থি, এই জিনিসগুলো নিয়েই গঠিত। তো তোমরা এই জিনিসগুলো একটু পড়বা এমসিকিউ এর জন্য, ঠিক আছে? এমসিকিউ এর জন্য তোমরা এইগুলো একটু পড়বা। এরপরে আসছে স্ত্রী প্রজনন তন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এইখানে যে অংশগুলো নিয়ে গঠিত সেটা হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাশয় আছে, তারপরে ফেলোপিয়ান নালী আছে, জরায়ু, তারপরে হচ্ছে তোমার যোনি, বহির্যৌনাঙ্গ, এই অংশগুলো নিয়েই তোমার স্ত্রী প্রজনন তন্ত্র গঠিত। আবারও বললাম যে এই জিনিসগুলো পড়বা এমসিকিউ এর জন্য, ভেতর থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, রজত চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল, এটা কি? রজত চক্র হচ্ছে বয়ঃপ্রাপ্ত নারীর সমগ্র যৌন জীবনে প্রায় নিয়মিত বা গড়ে 28 দিন পরপর জরায়ু থেকে রক্ত, মিউকাস, এন্ডোমেট্রিয়ামের ভগ্নাংশ ও ধ্বংসপ্রাপ্ত অনিষিক্ত ডিম্বাণুর চক্রীয় যে নিষ্কাশন, এটাকেই বলা হচ্ছে রজত চক্র, ঠিক আছে? তো এইটা সাধারণত তোমার অব্যাহত থাকে মোটামুটি 45 থেকে 50 বছর পর্যন্ত। শুরু হয় তোমার 12 থেকে 15 বছর বয়সে এবং চলতে থাকে প্রায় 55 থেকে 50 বছর পর্যন্ত এটা চলতে থাকে, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি জানো যদি মানে 45 বা 50-এর পরে এটা যখন বন্ধ হয়ে যায় এই পর্যায়টাকে কি বলে? তোমরা কি সেটা জানো? বলো তো। মেনোপজ। মেনোপজ, মেনোপজ। হ্যাঁ মেনোপজ বলে এই পর্যায়কে। আচ্ছা, তাহলে সমগ্র রজত চক্রকে মোটামুটি 4টা পর্বে এখানে ভাগ করা হয়েছে। মোটামুটি নিরাময় পর্ব, বৃদ্ধি পর্ব, প্রাক রজস্রাবীয় পর্ব এবং রজস্রাবীয় বা ব্লিডিং পর্ব। তো মোটামুটি এখানে অনেক কথা আছে, এত কথা লেখার দরকার নাই। তোমরা নামটা দিবে, সময়টা দিবে, পুরুত্ব এবং হরমোন, এই যে এখানে মানে লেখা আছে নাম, সময়, পুরুত্ব এবং হরমোন, এই বিষয়গুলো দিলেই হবে। নাম কি? নিরাময় পর্ব, এটাই যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে
তোমার স্থায়িত্বকাল কত হবে? সাধারণত রজস্রাব শুরু 3 দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত। রজস্রাব শুরু 3 দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত, ঠিক আছে। আর এটার পুরুত্ব কত? এটার পুরুত্ব হচ্ছে সাধারণত এন্ডোমেট্রিয়াম তোমার 1 মিলিমিটার পুরু হয়। এন্ডোমেট্রিয়াম সাধারণত 1 মিলিমিটার পুরু হয়। আর এখানে যে হরমোনটা, কোন কোন হরমোন কাজ করবে এ সময়? সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে তোমার ফলিকল স্টিমুলেটিং হরমোন ও লুটিনাইজিং হরমোন এর ক্ষরণ সামান্য বৃদ্ধি পায়। কোন দুটা হরমোনের নাম বললাম আমি? বলো তো, রেসপন্স করো। কি হরমোনের নাম বললাম দুইটা? একজন বলো। ফলিকল হরমোন আর লুটিনাইজিং হরমোন। হ্যাঁ, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন, ঠিক আছে। এর ক্ষরণ সামান্য বৃদ্ধি পাবে। আর তোমার হচ্ছে গিয়ে যে এন্ডোমেট্রিয়াম 1 মিলিমিটার পর্যন্ত পুরু হবে। এরপরে 2 নম্বরে আসছে হচ্ছে বৃদ্ধি পর্ব। এখানেও তোমার হচ্ছে গিয়ে এ পর্বের স্থায়িত্বকাল সাধারণত 7ম থেকে 14 দিন। এ পর্বের স্থায়িত্বকাল কত? 7ম থেকে, আচ্ছা প্রথম দেখো শেষ হয়েছে 6ষ্ঠ দিনে। হচ্ছে গিয়ে এটা সাধারণত কি প্রথম থেকে 3 দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত, আর এখানে ছিল 7ম থেকে 14 দিন পর্যন্ত, ঠিক আছে। আর এটার এন্ডোমেট্রিয়াম প্রায় 3 থেকে 4 মিলিমিটার পুরু হয়। এন্ডোমেট্রিয়াম 3 থেকে 4 মিলিমিটার পুরু হয়। আর এখানে হচ্ছে তোমার এই যে উপরের যে হরমোন দুইটা ক্ষরণ বৃদ্ধি পাবে, কিন্তু নিচের জাস্ট অপোজিট ক্রিয়াটা করবে, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। ফলিকল স্টিমুলেটিং হরমোন ও লিউটিনাইজিং হরমোনের ক্ষরণ এখানে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এরপরে প্রাক রজস্রাবীয় পর্ব, যেটা 3 নম্বরে। ভিডিও থেকে ক্লাস না কঠিন। আচ্ছা, প্রাক রজস্রাবীয় পর্ব যেটা দেখো, এখানে কি হবে? এ পর্বের স্থায়িত্বকাল কত? 15 থেকে 28তম দিন পর্যন্ত। এ পর্বের স্থায়িত্বকাল সাধারণত 15 থেকে 28তম দিন পর্যন্ত। আচ্ছা, এখানে তোমার এন্ডোমেট্রিয়াম সাধারণত 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত পুরু হয়। কত? 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত পুরু হয়। আর এখানে তোমার এ পর্বে কর্পাস লুটিয়ামের কোষ থেকে প্রচুর পরিমাণ প্রোজেস্টেরন ও অল্প পরিমাণ এস্ট্রোজেন হরমোন ক্ষরণ অব্যাহত থাকে। আচ্ছা, এখানে আবার নতুন দুটো হরমোন এসছে, একটা হচ্ছে প্রোজেস্টেরন এবং আর একটা হচ্ছে এস্ট্রোজেন, ঠিক আছে। এই দুইটার ক্ষরণ অব্যাহত থাকবে। এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার রজস্রাবীয় পর্ব বা ব্লিডিং পর্ব। এখানে কি হবে? এটা হচ্ছে সম্মুখ পিটুইটারি থেকে, এখানে হচ্ছে তোমার মোটামুটি 4টা হরমোনই এর ক্ষরণ বন্ধ করে দেয়। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরনের প্রভাবে সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন ও লিউটিনাইজিং এর ক্ষরণ বন্ধ করে দেয়। আর এ চক্রে মোটামুটি এই যে দেখো 4টা হরমোনের, যে 4টা হরমোন এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ফলিকল স্টিমুলেটিং ও লিউটিনাইজিং হরমোনের ক্ষরণই নিম্নতম পর্যায়ে থাকে, ঠিক আছে। এখানে কি হবে? নিম্নতম পর্যায়ে থাকবে। আচ্ছা, প্রত্যেক রজস্রাবে তোমার মোটামুটি 30 থেকে 40 মিলিলিটার পর্যন্ত তোমার ক্ষরণ হয়, ঠিক আছে। ক্ষরণ কত? 30 থেকে প্রায় 40 মিলিলিটার পর্যন্ত। মিলিমিটার না, মিলিলিটার। আচ্ছা, মোটামুটি এই কথাগুলো বললেই হবে। এই চিত্রটা দিতে চেষ্টা করবা। এরপরে হচ্ছে তোমার গ্যামেট সৃষ্টি বা ফর্মেশন অফ গ্যামেট, স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিস। আচ্ছা, দেখো হচ্ছে স্পারমাটোজেনেসিস কি? শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়ার নামই হচ্ছে স্পারমাটোজেনেসিস, এবং ওজেনেসিস হচ্ছে ডিম্বাণু সৃষ্টির যে প্রক্রিয়া সেটাই, ঠিক আছে। তাহলে স্পারমাটোজেনেসিস বলতে কি বুঝো? যদি প্রশ্ন করা হয় কি বলবে? স্পারমাটোজেনেসিস বলতে কি বুঝো? কি বলবা, বলো। শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে স্পারমাটোজেনেসিস বলে। এবং এর অপোজিটটা হচ্ছে কি? এর যে বিপরীত প্রক্রিয়া, ওটা কি? ওটার নাম ওজেনেসিস।
যদি বলা হয় তোমার ওজেনেসিস বলতে কি বুঝো, তাহলে বলতে হবে ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়াকেই ওজেনেসিস বলা হয়। আর এই যে প্রাণীদেহের শুক্রাণু ডিম্বাণু যে প্রক্রিয়া, শুক্রাণু ডিম্বাণু তৈরির যে প্রক্রিয়া, এটাকে সমগ্র প্রক্রিয়াকে বলা হচ্ছে গ্যামেটোজেনেসিস। ঠিক আছে, এখানে তাহলে তিনটা টার্ম, একটা হচ্ছে গ্যামেটোজেনেসিস, একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিস। তিনটা টার্মই মনে রাখবা। আচ্ছা, প্রথমে আসো স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু সৃষ্টি। তো প্রথমে এই স্পারমাটোজেনেসিসের সংজ্ঞা যেটা, এটা কাকে বলে সেটা বলে নিবা, যে শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়ার নাম হচ্ছে স্পারমাটোজেনেসিস। এরপরে আসবা যে এই প্রক্রিয়াটা সাধারণত তিনটা ধাপে সংঘটিত হয়। তিনটা ধাপে সংঘটিত হয়। ধাপগুলো হচ্ছে তোমার ভিডিও থেকে টেনে টেনে ক্লাস না খুব কঠিন, মুখে বল। সাধারণত তিনটা ধাপ, একটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি পর্যায়, একটা হচ্ছে বর্ধন পর্যায়, আর একটা হচ্ছে পূর্ণতা পর্যায়। আচ্ছা, যেটা সংখ্যা বৃদ্ধি পর্যায় সেটা কি, সেটা হচ্ছে ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেলিয়ামের তোমার একটা কোষ আছে এখানে, প্রাইমোর্ডিয়াল জার্ম কোষ। ডিম্বাশয়ে যে জার্মিনাল এপিথেলিয়াম থাকে সেখানে প্রাইমোর্ডিয়াল জার্ম কোষ নামে একটা কোষ আছে, সেখান থেকে তোমার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। উৎপন্ন কোষগুলোকে বলা হচ্ছে ওগোনিয়াম। এই যে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত কোষগুলোকে বলা হচ্ছে ওগোনিয়াম। আমি কি স্পারমাটোজেনেসিস না পড়ায় প্রথমে ওজেনেসিস পড়াচ্ছি মনে হয়। ওগোনিয়াম তো ওজেনেসিসেই আছে। আচ্ছা, স্পারমাটোজেনেসিসের যে পর্যায়, সংখ্যা বৃদ্ধি পর্যায়, এখানে বলবা শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকা জার্মিনাল এপিথেলিয়াম মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়ে বহু সংখ্যক ডিপ্লয়েড কোষ উৎপন্ন করে। শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকার জার্মিনাল এপিথেলিয়াম মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়ে বহু সংখ্যক ডিপ্লয়েড কোষ উৎপন্ন করে। কোষগুলোকে বলা হচ্ছে স্পারমাটোগোনিয়া। এই যে এখানে চিত্র খেয়াল করো, এই স্ক্রিনে খেয়াল করো, চিত্রে স্পারমাটোগোনিয়া রয়েছে। এইগুলোই তোমার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এই কোষ উৎপন্ন করবে, এগুলোকে বলা হচ্ছে স্পারমাটোগোনিয়া। আচ্ছা, এগুলো শুক্রাণু মাতৃকোষ নামেও পরিচিত। এরপরে 2 নম্বরে আসবে বর্ধন পর্যায় বা বৃদ্ধি পর্যায়, যেটাই বলি আমরা ফেজ অফ গ্রোথ। স্পারমাটোগোনিয়া সেমিনিফেরাস নালিকার সার্টলি কোষ থেকে পুষ্টি গ্রহণ করে। কোথা থেকে পুষ্টি গ্রহণ করবে, এটা হচ্ছে সেমিনিফেরাস নালিকার সার্টলি কোষ থেকে পুষ্টি গ্রহণ করে এবং আকার আয়তনে বৃদ্ধি পায়। এই কোষগুলোকে প্রাইমারি বা প্রাথমিক স্পারমাটোসাইট বলা হচ্ছে। এই যে খেয়াল করো, প্রাইমারি স্পারমাটোসাইট, তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ স্ক্রিনে যে বিষয়টা আছে? একটু উপরে উঠাইলে ভালো হয়। আচ্ছা, দাঁড়াও। এটাই দেখতে পাচ্ছ এখন? হ্যাঁ, তাহলে এই যে প্রাইমারি স্পারমাটোসাইট হচ্ছে তোমার স্পারমাটোগোনিয়া থেকেই প্রাইমারি স্পারমাটোসাইটটা দেখো একটু বড়, ঠিক আছে? এটা কি হবে, পুষ্টি গ্রহণ করে এটা আকার আয়তনে বৃদ্ধি প্রাপ্ত হবে। এই কারণে এই কোষগুলোকে বলা হচ্ছে প্রাইমারি বা প্রাথমিক স্পারমাটোসাইট। এরপরে যে ধাপটা আসবে সেটা হচ্ছে পূর্ণতা প্রাপ্তি পর্যায়, যেটাকে বলতেছি। এ পর্যায়ে তোমার প্রতিটি প্রাইমারি স্পারমাটোসাইট মায়োসিস, এখানে কিন্তু মাইটোসিস প্রক্রিয়া না, এখানে মায়োসিস পদ্ধতিতে বিভাজিত হবে। তোমরা যদি সমগ্র চিত্রটা ভালো মতো আঁকতে পারো তাহলে এই কথাগুলো বলতে কোনো কঠিন না। এই দেখো, সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস, বৃদ্ধিতে মিওসিস এবং পূর্ণতা পর্যায়েতে মিওসিস থাকবে। একটা মিওসিস 1 এবং মিওসিস 2। তাহলে কি হবে, এখানে হচ্ছে তোমার পর্যায়ে প্রতিটি প্রাইমারি স্পারমাটোসাইট মায়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়। প্রথমে প্রাইমারি স্পারমাটোসাইট গুলোতে প্রথম মায়োটিক বা মায়োসিস 1, হ্যাঁ, বিভাজন ঘটে, ফলে দুটি সম আকৃতির কোষ উৎপন্ন হয়। প্রতিটি কোষ তোমার হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বহন করে। এদেরকে সেকেন্ডারি স্পারমাটোসাইট বলা হচ্ছে। এই যে সেকেন্ডারি স্পারমাটোসাইট যেগুলো, এদেরকে বলা হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট। আচ্ছা, তাহলে প্রতিটি সেকেন্ডারি স্পারমাটোসাইট দ্বিতীয় মায়োটিক বা মিওসিস 2 এই বিভাজনের মাধ্যমে দুটি করে স্পারমাটিক গঠন করবে।
ফলে প্রতিটি প্রাইমারি স্পারমাটোসাইট থেকে 4টি হ্যাপ্লয়েড স্পারমাটিড সৃষ্টি হয়। তাহলে দেখো এখানে হচ্ছে প্রাইমারি যেটা প্রতিটি প্রাইমারি স্পারমাটোসাইট থেকে তোমার 4টি করে হ্যাপ্লয়েড স্পারমাটিড সৃষ্টি হয়। ঠিক আছে, যে 4টি স্পারমাটিড কয়টি? 4টি, 1 2 3 4। এবং এই স্পারমাটিড থেকেই তোমার সব শেষ ধাপে কি হবে? শুক্রাণু বা স্পার্ম গঠন করে। এটা হচ্ছে গেল তোমার স্পারমাটোজেনেসিস। এরপরে আসবো আমরা ওওজেনেসিসে। স্পারমাটোজেনেসিস আর ওওজেনেসিসের ছবি একই, শুধু তোমার একটা ছবি পারলে তুমি আর একটা ছবিও পারবা, শুধু এখানে যে স্পারমাটোগোনিয়ার জায়গায় দিতে হবে ওগোনিয়া, হ্যাঁ, আর প্রাইমারি স্পারমাটোসাইটের জায়গায় দিতে হবে প্রাইমারি কি ওসাইট। বুঝতে পারছো? তাহলেই আর স্পারমাটিড থাকবে না, এখানে থাকবে ওভাম। ওওজেনেসিস দেখো, ওওজেনেসিস হচ্ছে গিয়ে তোমার ডিম্বাণুর জনন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার প্রক্রিয়াই হচ্ছে ওওজেনেসিস। এই প্রক্রিয়া মোটামুটি 3টি ধাপে সম্পন্ন হয়। এই প্রক্রিয়াটা মোটামুটি 3টি একই ধাপ। একটা হচ্ছে গিয়ে সংখ্যা বৃদ্ধি পর্যায় এবং পূর্ণতা পর্যায়। কম দিতে গেলেও বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথমে হচ্ছে সংখ্যা বৃদ্ধি পর্যায়ে যে কথাগুলো বলতে হবে তোমার এখানে, ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেলিয়ামের প্রাইমোর্ডিয়াল জার্মকোষ বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। ঠিক আছে, আমি ছবিটা দেখে বলি তাহলে তোমার সুবিধা হবে। এই যে ছবিটা খেয়াল করো, ছবিটার দিকে খেয়াল করো। আচ্ছা, এখানে ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেলিয়ামের প্রাইমোর্ডিয়াল জার্মকোষ বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। উৎপন্ন কোষগুলোকে বলা হচ্ছে ওগোনিয়াম। খেয়াল করো, এই যে এখানে হচ্ছে উৎপন্ন যে কোষ, এগুলোকে বলা হচ্ছে ওগোনিয়া বা ওগোনিয়া। আচ্ছা, ওগোনিয়াম তোমার মাইটোসিস প্রক্রিয়ার সংখ্যা বৃদ্ধি করে। কি প্রক্রিয়ার সংখ্যা বৃদ্ধি করবে? মাইটোসিস প্রক্রিয়ায়। এরপরে যেটা বর্ধন পর্যায় বা বৃদ্ধি পর্যায়, ওগোনিয়া যেটা, এগুলো আকৃতিতে বড় হয়ে যাবে। কি হবে? সাইটোপ্লাজমে প্রোটিন, লিপিড ইত্যাদি কুসুম আকারে জমা হওয়ার ফলে ওগোনিয়ামকে আয়তনে বৃদ্ধি প্রাপ্ত হয়। কি কারণে? সাইটোপ্লাজমে প্রোটিন, লিপিড ইত্যাদি কুসুম আকারে জমা হওয়ার ফলে এই যে ওগোনিয়াম, এটা হচ্ছে গিয়ে তোমার আয়তনে বৃদ্ধি প্রাপ্ত হয়। এই যে পরিবর্ধিত ওগোনিয়ামকে বলা হচ্ছে তোমার প্রাইমারি ওসাইট বা প্রাথমিক ওসাইট। ওসাইটটা কি? এই যে বড় বা পরিবর্তিত যে ওগোনিয়াম, এটাকে বলা হচ্ছে তোমার প্রাথমিক ওসাইট। তো প্রাথমিক ওসাইট গঠনের পরপরই তোমার ডিএনএ প্রতিলিপন সম্পন্ন হবে এবং বায়োটিক বিভাজনে প্রথম বায়োটিক সম্পন্ন হবে। প্রথম বায়োটিক বিভাজনে প্রোফেজ দশায় প্রবেশ করবে। এরপরে আসছে পূর্ণতা পর্যায়। পূর্ণতা পর্যায়ে তোমার এখান থেকে তোমার কি হবে? 3টি পোলার বডি গঠিত হবে। এই প্রাইমারি ওসাইট থেকে সেকেন্ডারি ওসাইটটা গঠন হবে। প্রাইমারি ওসাইট থেকে সেকেন্ডারি ওসাইট গঠন হবে এবং এই সেকেন্ডারি ওসাইট থেকে মিয়োসিস 2 প্রক্রিয়ায় তোমার 3টি পোলার বডি ও একটি ওটিড উৎপন্ন হবে। কিন্তু এই পোলার বডি 3টি নষ্ট হয়ে যাবে। এই যে 3টা পোলার বডি, এগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে, কিন্তু অবশিষ্ট একটি যে ওটিড থাকবে সেটা হচ্ছে সচল বা জীবিত থাকবে। ঠিক আছে, তো মোটামুটি এই কথাগুলো বললেই হবে। ছবিটা সুন্দর করে দিবা। ছবি না দিলে কিন্তু এই পর্যায়ে কমপ্লিটই হবে না। ছবি দেবা এবং সুন্দর করে লিখবা। এই 3টা পর্যায়ের কথা সুন্দরভাবে লিখতে হবে। আচ্ছা, আর একটা প্রশ্ন আসে যে শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে পার্থক্য। তো এটা হচ্ছে, তোমরা ছুটি কবে জানো? তোমাদের ছুটি কবে থেকে তোমরা কি জানো? না, আমি ছুটি সম্ভবত 14 তারিখ থেকে। এই মাসের 14 তারিখ থেকে সম্ভবত শীতকালীন ছুটি শুরু হবে। তো সামনের সপ্তাহে কি ক্লাস পাবো? দেখো তো কয় তারিখ হয়। সামনের সপ্তাহের রবিবার 13 তারিখ ম্যাডাম। 13 তারিখ হলে তো ক্লাস পাবো। আচ্ছা, ওই
আমি চেষ্টা করব যে তোমাদের এই ছুটির মধ্যে এই 2টা অধ্যায় সম্পূর্ণ আমি পড়া দেওয়ার চেষ্টা করব, যাতে করে জানুয়ারি মাসে যখন পরীক্ষা শুরু হয়ে যাবে তোমাদের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি না হয়। তো আমি মিস এই জানুয়ারিতে যে পরীক্ষা হবে এটা কি মানে আমাদের যে ইয়ার ফাইনাল ছিল ওটা সহ আর এখন যা নতুন পড়ানো হয়েছে ওগুলো সব মিলাই তারপর নেওয়া হবে নাকি আরো এক্সট্রা দেওয়া হবে? এটা হচ্ছে বলে দেয়া হবে যে আসলে তোমাদের এয়ার ফাইনালের উপরেই পরীক্ষা হবে নাকি এই যে নতুন করে যে পড়াগুলো অ্যাড হলো এগুলা থেকে হবে, এটা সিলেবাস দিয়ে দেওয়া হবে, বলে দেওয়া হবে যে এই অধ্যায় থেকে। ঠিক আছে, তা আমি রিস্ক নিব না। হচ্ছে কি আমি যে 2টা অধ্যায় পড়ালাম এই 2টা তোমাদেরকে, আগের গুলা তো হয়েই গেছে, ওগুলো নিয়ে আর সমস্যা নেই। এই যে নতুন অধ্যায় এগুলো তোমাদের আমি ছুটির মধ্যে পড়া দিব, যদি পরীক্ষা হয় তোমাদের যাতে কোনো সমস্যা না হয় এই জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই তাহলে ভালো থাকো, আর যে কজন জয়েন করেছো তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, হ্যাঁ, যে কজন জয়েন হয়েছে। আর তোমরা হচ্ছে লিভ নাও, আমি হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো লিখবো। লিভ নাও সবাই। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আদাব। আদাব। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Miss Assalamualaikum.